2018 সালের নভেম্বর মাস নন্দনে চলছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। নন্দন চত্বরের চারিদিকে সর্বত্র, এমনকি রবীন্দ্র সদন, বাংলা একাডেমি, শিশির মঞ্চ, সর্বত্র সব জায়গায় রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশাল বড় বড় সব কাট আউট। 2018 সাল, বুঝতেই পারছেন যে সে সময় মমতা ব্যানার্জি তিনি ছিলেন একদম ক্ষমতার মধ্য গগনে। তার সেবার ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হলেন একজন বাঙালি চিত্র পরিচালক। তিনি মমতা ব্যানার্জির ওই সব বড় বড় কাট আউট দেখে ক্ষেপে গিয়ে প্রকাশ্যে একেবারে ব্যর্থহীন ভাষায় বললেন, এখানে এত বড় বড় কাট আউট কেন? সিনেমার সাথে তো একজন রাজনীতিকের মুখের কোনো সম্পর্ক নেই। ভাবুন একবার, সে সময় মমতা ব্যানার্জির সম্পর্কে এরকম চাচা ছোলা ভাষায় কথা বলার মতো কলাকুশলী কলকাতার বুকে ছিল প্রায় বিরল। কিন্তু তিনি ছিলেন একদম আলাদা, সাদাকে সাদা, কালোকে কালো বলার মতো এক আপোষহীন ব্যক্তিত্ব। কোনোদিনই ক্ষমতার সামনে তাকে মাথা নোয়াতে দেখা যায়নি। প্রায়ই বলতেন, আমি কারো পরোয়া করি না, ওসব পুরস্কার দিয়ে আমাকে কখনো চুপ করানো যাবে না, আমি বলবই। এই মেজাজি অনমনীয় মানুষটি হলেন অনীক দত্ত, সদ্য প্রয়াত চিত্র পরিচালক অনীক দত্ত। বাংলা সিনেমার জগতে একেবারে ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছিলেন অনীক দত্ত। 2012 সালে রিলিজ হলো তার প্রথম ছবি ভূতের ভবিষ্যৎ। গোড়া থেকে ছবিটির কোনো প্রচারই ছিল না, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই ছবিটি হয়ে উঠল ব্লকবাস্টার। ছবিটি দেখে সবাই চমকে উঠলেন। এত স্মার্ট সংলাপ, এত ঝরঝরে গল্প বলার স্টাইলে এমন তির্যক ভঙ্গি কই বাংলা সিনেমায় আগে তো এমন দেখা যায়নি কখনো। ছবিটির চরিত্রগুলো, যেমন ধরুন কদলীবালা, হাতকাটা কার্তিক, এরা সব দর্শকদের মধ্যে ঝড় তুলল। ছবিটি হাস্যরসের হলেও কোথাও কোনো ভাড়ামি ছিল না, বরং হাস্যরসের চূড়ান্ত পর্যায়ে ছিল এক অদ্ভুত ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি। সে সময় অবিশ্বাস্য ব্যাপার ছিল এটাই যে একটা স্মল বাজেটের ছবি, 60 লক্ষ টাকা বাজেটের ছবি, মাত্র 100 দিনের মধ্যেই প্রায় 3.5 কোটি টাকার ব্যবসা করে ফেলল। শুধু তাই নয়, ছবিটি ভূতের ভবিষ্যৎ বাংলা সিনেমার স্যাটায়ার কমেডির এমন একটা দিগন্ত খুলে দিল যে তার প্রকৃত উত্তরসূরি টলিউডে আজও তৈরি হয়নি। সত্যি কথা বলতে কি, ভূতের ভবিষ্যৎ ছবিটির আগে বাংলার দর্শকরা অনীক দত্তের নামই শোনেনি, কিন্তু ছবিটি সুপার ডুপার হিট হওয়ার পরেই মানুষজন খুঁজতে শুরু করলো যে কে এই অনীক দত্ত। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসলো অনীক দত্তের পরিচয়। জানা গেল যে অনীক দত্ত আসলে বিজ্ঞাপন জগতের মানুষ। বড় বড় নামকরা বিজ্ঞাপনে ছবির প্রডিউসার তিনি। বাঙালির রসবোধকে মাত্র 10-15 সেকেন্ডের বিজ্ঞাপনে তিনি এমনভাবে উপস্থিত করতেন যে তার জুড়ি মেলা ছিল ভার। বলতে গেলে বাঙালির রসবোধকে বিজ্ঞাপনে জনপ্রিয় ভঙ্গিতে আমদানি করেছেন প্রথম তিনি। সোজা কথায় অনীক দত্ত ছিলেন বিজ্ঞাপনের জাদুকর। তার সম্পর্কে আরও জানা গেল যে তিনি ছিলেন একজন দক্ষ আর্টিস্ট, ভালো ছবি আঁকতে পারতেন। তিনি যখন সেন্ট জেভিয়ার্স কলেজে ইকোনমিক্সে অনার্স নিয়ে পড়তেন, তখন কলেজের যত ফেস্ট হতো তার প্রত্যেকটির পোস্টার তিনি বানাতেন, তিনিই আঁকতেন। তাছাড়া বিজ্ঞাপনের যে চিত্রনাট্য, তার সেই চিত্রনাট্যের পাশাপাশি তিনি সত্যজিৎ রায়ের স্টাইলে তিনি ছবিও এঁকে রাখতেন। কোন অ্যাঙ্গেলে শুটিং হবে, নায়ক নায়িকার অবস্থান কীরকম হবে, জুম আউট হবে না জুম ইন হবে, সবটাই তিনি সত্যজিৎ রায়ের স্টাইলে তার ছবিতে তিনি এঁকে রাখতেন, তিনি ছকে রাখতেন। আসলে তিনি ছিলেন সত্যজিৎ রায়ের একনিষ্ঠ ভক্ত। 16 বছরের চলচ্চিত্র জীবনে তিনি বানিয়েছেন মাত্র 7টি ছবি। ভূতের ভবিষ্যৎ এই ছবিটির পরবর্তী তার ছবিগুলি হলো আশ্চর্য প্রদীপ, মেঘনাদ বধ রহস্য, বরুণবাবুর বন্ধু, ভবিষ্যতের ভূত, অপরাজিত এবং শেষ ছবি যত কাণ্ড কলকাতাতেই। যখনই তাকে কেউ জিজ্ঞাসা করতেন এত কম ছবি কেন, তিনি গম্ভীর হয়ে বলতেন, আমি কি কারখানা নাকি যে ছবি করেই যাব? আর ছবি বানাতেই হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে? একবার তিনি বললেন, বাংলা সিনেমা কি ভিক্ষে করতে নেমেছে নাকি? ভালো ছবি হলে মানুষ দেখবে, না হলে ছুঁড়ে ফেলে দেবে। বাংলা চলচ্চিত্র জগতে এমন সোজা কথা মুখের উপর বলার মতো মানুষ তখন কেউ একটা ছিল না, এখনও সম্ভবত নেই।
তিনি বরাবর ছিলেন ইন্ডাস্ট্রিতে অনেকটাই একঘরে, অথচ বাঙালির হৃদয়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি। যে বছর তিনি নন্দন চত্বরে মমতা ব্যানার্জির কাটআউট নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন, ঠিক তার পরের বছর অর্থাৎ 2019 সালে রিলিজ হয়েছিল তার অন্যতম বিতর্কিত ছবি ভবিষ্যতের ভূত। আর মমতা ব্যানার্জির সমালোচনার খেসারত তাকে দিতে হয়েছিল। ভবিষ্যতের ভূত মুক্তির ঠিক একদিন পরেই কলকাতার সমস্ত সিনেমা হল থেকে রহস্যজনকভাবে ছবিটি তুলে নেওয়া হয়। পরিচালক এবং প্রযোজকের পক্ষ থেকে অভিযোগ ওঠে যে তদানীন্তন তৃণমূল প্রশাসন কোনো আইনি নোটিশ ছাড়াই তারা নাকি মৌখিক নির্দেশে সিনেমা হলের মালিকদের বাধ্য করেছিল ছবিটির প্রদর্শন বন্ধ করতে। এই অন্যায়ের সামনে কিন্তু অনীক দত্ত মাথা নত করেননি। তিনি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বলা বাহুল্য, তৎকালীন বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি হেমন্ত গুপ্তের ডিভিশন বেঞ্চ এই ঘটনাটিকে ব্যক্তি স্বাধীনতার উপর অসাংবিধানিক আক্রমণ হিসাবে তারা চিহ্নিত করেছিলেন। সেদিন আদালতে অনীক দত্তের যে আইনি জয় হয়েছিল তা শুধুমাত্র একজন ব্যক্তির জয় ছিল না, আসলে তা ছিল ভারতের স্বাধীন মতামত প্রকাশকারী সমস্ত মানুষদের সপক্ষে এক ঐতিহাসিক আইনি জয়। তা ভবিষ্যতের ভূত ছবিটি আদালতে আইনি জয় পেলেও বাঙালি দর্শকদের মন কিন্তু তেমনভাবে জয় করতে পারল না। আপনারা সবাই জানেন যে ছবিটির ছত্রে ছত্রে ছিল তদানীন্তন তৃণমূল সরকারের দুর্নীতির বিভিন্ন ঘটনার অসাধারণ ব্যঙ্গাত্মক উন্মোচন। ছবিটির স্যাটায়ার দর্শকদের মধ্যে সাড়া ফেলতে না পারলেও অনীক দত্ত কিন্তু হতাশ হয়ে চুপ করে বসে পড়লেন না। সত্যজিৎ রায়ের প্রতি অপরিসীম শ্রদ্ধা থেকে তিনি তৈরি করলেন এক অসাধারণ ছবি অপরাজিত। এই ছবিটি তাকে আবার এক অসাধারণ উচ্চতায় নিয়ে গেল। ছবিটিতে তিনি দেখালেন যে পথের পাঁচালী ছবির মাধ্যমে মানিক রায় তিনি কিভাবে সত্যজিৎ রায় হয়ে উঠলেন, সেই অসাধারণ জার্নির নির্মাণ কৌশলই ছিল এই ছবির মূল বিষয়বস্তু। তার চেয়েও বড় কথা, ছবিতে জিতু কমলকে সত্যজিৎ রায়ের ভূমিকায় কাস্ট করিয়ে অনীক দত্ত দর্শকদেরকে তাক লাগিয়ে দিয়েছিলেন। পর্দায় চোখের সামনে জলজান্ত সত্যজিৎ রায়কে দেখতে পেয়ে দর্শকদের বিস্ময়ের সীমা ছিল না। বলা বাহুল্য, অনীক দত্তের শেষ ছবি যতকাণ্ড কলকাতাতেই এ ছবিও ছিল সত্যজিৎ রায়ের প্রতি তার ভালোবাসার অন্যতম নিদর্শন। সত্যজিৎ রায়ের ঘরানাতে তিনি এই ছবিটি নির্মাণ করার চেষ্টা করেছিলেন। দর্শকদের মনও টেনেছিল এই ছবিটি যথেষ্ট। একথা সত্যি যে চিত্র পরিচালক অনীক দত্ত ছিলেন তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জির কঠোর সমালোচক। তার ওঠা বসা ছিল সবসময় বামফ্রন্টের নানা কর্মীর সঙ্গে। এসব দেখে অনেকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি কমিউনিস্ট? তিনি হেসে উত্তর দিতেন, আমার মতো ভোগবাদী মানুষ কি আর কখনো বামপন্থী হতে পারে? আবার কখনো বলেছেন, মার্ক্সবাদকে না আমার বড্ড বোরিং লাগে। তা তিনি মুখে যাই বলুন না কেন, আনুষ্ঠানিকভাবে নিজের বামপন্থী পরিচয় তিনি গ্রহণ না করলেও পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ভালো করেই জেনেছে যে চিত্র পরিচালক অনীক দত্ত আদ্যপান্ত একজন বামপন্থী ভাবাদর্শে বিশ্বাসী মানুষ ছিলেন। বামপন্থার প্রতি তার ছিল অগাধ অপরিসীম শ্রদ্ধা। ক্ষমতায় থাকা শাসক দলের বিরুদ্ধে দাঁড়িয়ে যে কথাগুলো তিনি বলতে পেরেছিলেন, কলকাতা শহরের আর কোনো শিল্পী তেমনভাবে কিন্তু তা পারেননি। তিনি তার প্রতিটি ছবিতে সমসাময়িক রাজনীতি এবং সমাজের অবক্ষয়কে তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি তুলে ধরতেন, আর এটাই ছিল তার স্টাইল। অন্যদিকে তার নিজের কাজের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। ছবির প্রতি অসম্ভব এক প্যাশন থেকেই তিনি কখনো কখনো সেটের মধ্যেই চিৎকার চেঁচামেচি করতেন, অভিনেতা অভিনেত্রীদের বকাঝকা করতেন। তার মেজাজি চরিত্রটির হঠাৎ বিস্ফোরণ ঘটত। শুনলে আপনারা অবাক হবেন যে অপরাজিত ছবিতে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের পরিবর্তে জিতু কমলকে দিয়ে কাস্ট করানোর জন্য তিনি প্রযোজকের সঙ্গে প্রায় টানা 3 ঘন্টা ফোনে ঝগড়া করেছিলেন এবং বলেছিলেন যে প্রয়োজনে ক্ষতিপূরণের টাকা তিনি নিজের পকেট থেকে দিয়ে দেবেন। এমনই ছিল তার নিজের কাজের প্রতি তার অগাধ বিশ্বাস। আর এই মেজাজি মানুষটি শুটিংয়ের পরে, প্যাকআপের পরে
হয়ে যেতেন একদম অন্য মানুষ, একদম বদলে যেতেন, বন্ধু বৎসল হয়ে উঠতেন। বাহ্যিক দিক থেকে অত্যন্ত আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী এবং ঠোঁটকাটা স্বভাবের এই মানুষটির ভেতরেও যে এক গভীর নিঃসঙ্গতা, শারীরিক মানসিক টানাপোড়েন লুকিয়েছিল তা হয়তো কেউই ঘুণাক্ষরেও টের পাননি। স্ত্রী সন্ধির সাথে 28 বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে গত বছরেই, একেবারে আইনিভাবেই। সাম্প্রতিক ভয়ানক শারীরিক অসুস্থতা, কৃতি সন্তান রায়ের বিদেশে বসবাস, সব কিছুই সম্ভবত তাকে দ্রুত নিঃসঙ্গ করে তুলেছিল। এই নিঃসঙ্গতার কারণেই হোক নাকি অন্য কোনো কারণে প্রাক্তন স্ত্রীর হিন্দুস্তান পার্কের ছতলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় নিদারুণভাবে প্রাণ হারালেন আমাদের প্রিয় এই লড়াকু পরিচালক অনীক দত্ত। অনীক দত্ত চলে গেলেন ঠিকই, কিন্তু রেখে গেলেন তার অনমনীয় স্পর্ধা আর আধুনিক মধ্যবিত্ত বাঙালির জন্য সমাজের আয়না হয়ে ওঠা একগুচ্ছ সিনেমা। এই ভিডিও শেষ করার আগে শুধু বলবো, অনীক দত্ত ছিলেন, আছেন এবং তার অনন্য সাধারণ সৃষ্টির মধ্যে দিয়ে তিনি বাঙালি মননে চিরকাল থাকবেন অপরাজিত। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।